দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বাদেশ্বর পূর্বভাগে। এবং বাদেশ্বর পূর্বভাগে আমরা একটি গড় দেখছি। গড়টির বয়স প্রায় 100 বৎসর। গড়টি বেঠন গড়। এই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। পুরো গড়টি আপনাদেরকে দেখাবো এবং গড়ের ভিতরে কী ধরনের কারুকাজ করা রয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। শতবর্ষী গড়, কালের সাক্ষী, বাদেশ্বর পূর্বভাগে এই গড়ের অবস্থান। এবং এই গড় কে নির্মাণ করেছেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আগে আপনাদেরকে গড়টি দেখাচ্ছি আমরা। অসাধারণ একটি গড়। এত সুন্দর কারুকাজ, এত সুন্দর করে গড়টি তৈরি করা হয়েছে আজ থেকে 100 বৎসর পূর্বে। এই দেখুন, অসাধারণ এই ঘরটি। বাদেশ্বর পূর্বভাগে এই ঘরের অবস্থান। এই হচ্ছে ঘরের পিছন। প্রবেশ করব, আর ভিতরে কী ধরনের কারুকাজ রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি। এত সুন্দর করে ঘরটি তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে। ঘরটি হচ্ছে ঠঙ্গি গড়। ঘরটি স্মৃতি হিসাবে রাখা হয়েছে। ঘরটি ব্যবহার হচ্ছে না, তবে যত্ন নিচ্ছেন। এই দেখুন, ঘরের ভিতর আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ। ঘরটি এখন কালের সাক্ষী। এই হচ্ছে ঘরের বারান্দা। আমরা ঘর থেকে এখন বের হচ্ছি। আমরা আরও এখানে যারা স্থানীয় মানুষ আছেন, আমরা ওনাদের কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব এই ঘর সম্বন্ধে। আপনি স্থানীয় হিসেবে ঘর সম্বন্ধে কি জানেন, যদি একটু বলেন। হ্যাঁ, আসলে এই গড়টা তো দেখতেই পাচ্ছেন, অতি পুরনো গড়। প্রায় তো 100 বছরের তো হবেই। এটা একটা আমাদের প্রাচীন, এই বাদেশ্বর ইউনিয়নের একটা প্রাচীন ঐতিহ্য বলা যায়। বেশ পুরনো একটি গড়। তো আমরা ছোট্টবেলায় দেখেছি, সেটা প্রায় 40 বছর তো আর হবেই। তখন কিন্তু এখানে আমরাও আসতাম। এই বাদেশ্বর ইউনিয়নের মাঝে মাত্র 2-1 জায়গায় চিকিৎসা সেবা কার্যক্রম চলতো। তো এই গড়ের মধ্যে কিন্তু ফ্রি ওই কার্যক্রমটা, তখনকার স্বাস্থ্য সেবাটা আমরা এই গড় থেকেই নিতাম। উনি এটা তো আব্দুল মতিন মিনিস্টার সাহেব। তো উনি আসলে খুব স্বনামধন্য মানুষ ছিলেন। উনি লেখালেখিও করতেন, রাজনীতির পাশাপাশি লেখালেখি করতেন। তো উনি, হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমলের মিনিস্টার। এই অনেক স্মৃতি বিজড়িত। আর উনি একজন গুণী মানুষ ছিলেন তখন। হ্যাঁ হ্যাঁ, সাংবাদিকতা, বই লেখালেখি, এইসব সংস্কৃতির লাইনেও জড়িত ছিলেন। আর ওনার সাথে তখনকার অনেকের সম্পর্কই ছিল। মৌলানা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সহ অনেকের সাথেই ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল।
তো উনি একজন বড় মাপের মানুষ, বাদেশ্বরের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। আর এই যে বাড়িতে আছি, তো বাড়ি তো দেখতেই পাচ্ছেন, যদিও সংস্কারের অভাবে কিছুটা, কিন্তু মূল অবকাঠামো কিন্তু দেখেন এখনো অক্ষত আছে। এই যে আগের যে কাঠের তৈরি খুঁটিগুলা দেখতেছেন, বা আসাম প্যাটার্নের যে বাড়ির যে ইয়ে, তার মূল অংশ কিন্তু এখনো যথার্থই রয়েছে, ভালোই রয়েছে, কিন্তু মাঝে মাঝে কিছুটা রক্ষণাবেক্ষণের হয়তো দরকার আছে। ঘরটি এই পর্যন্তই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আব্দুল মতিন চৌধুরী কলামিয়া সম্পর্কে কিছু বলবো। আপনারা যে টঙ্গী ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের নির্মাতা জনাব আব্দুল মতিন চৌধুরী কলামিয়া। তিনি আসামের মন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি মোহাম্মদ আলী জিন্নার ডান হাত হিসাবে পরিচিত ছিলেন। লিয়াকত আলী খান, গুলাম মোহাম্মদ এবং জাকির হুসেনের তিনি সহপাঠী ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে, আলিগড় কলেজে। তো 1916 সালে তিনি আলিগড় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেন। লিয়াকত আলী খান, জাকির হুসেন একসঙ্গে তারা করেন এবং পরবর্তী সময়ে তারা, লিয়াকত আলী খান সম্ভবত এলএলবি ডিগ্রিও অর্জন করেন। তো এর যে বাড়িতে যে বড় ঘরটি আছে, এটি সম্ভবত আব্দুল মতিন চৌধুরীর বড় ভাই এবং তিনি সহযোগে তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন। তখন আব্দুল মতিন চৌধুরী প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আর তার বড় ভাই ছিলেন আসাম সরকারের আব্দুল মালিক চৌধুরী, আসাম সরকারের একজন মাধ্যমিক স্তরের অফিসার। তিনি বিভিন্ন সমাজসেবকমূলক কাজ করেছেন। আব্দুল মতিন চৌধুরী 1921 সালে জাহাজি শ্রমিকদের নিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। এটা ছিল সুকানি অ্যাসোসিয়েশন, সুকানিদের নিয়ে। তো এই সুকানি অ্যাসোসিয়েশন থেকে ধীরে ধীরে তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং 1929 সালে তিনি জেনেভায় বিশ্ব শ্রম সম্মেলন ILO কনফারেন্সে যোগদান করেন। আব্দুল মতিন চৌধুরী ছিলেন আসামের MLA এবং মন্ত্রী। তখন পূর্ব বাংলা এবং আসাম আলাদা প্রদেশ ছিল। আসামের রাজধানী ছিল শিলংয়ে এবং ওখানেই ছিল পার্লামেন্ট। তো তিনি একসময় পার্লামেন্টেরও সহসভাপতি ছিলেন, আসাম পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রথমে সাদুল্লাহ মন্ত্রিসভায় যোগদান করেন 1938 সালে এবং 1946 সাল পর্যন্ত বড়দলই মন্ত্রিসভা, সাদুল্লাহ মন্ত্রিসভা, অন্যান্য মন্ত্রিসভায় সদস্য হিসাবে তিনি রাজনীতিতে জড়িত ছিলেন। 1946 সালের জুন পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন। 1946 সালে যখন সিদ্ধান্ত হয়ে গেল যে পাকিস্তান হিন্দুস্তান দুইটা ডোমিনিয়ন হবে এবং আসামের সিলেট জেলা আর পাকিস্তানের ভারতের কাশ্মীর অঞ্চল গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে পাকিস্তানে যাবে না ইন্ডিয়াতে থাকবে, তখন আব্দুল মতিন চৌধুরী সিলেট গণভোট আন্দোলনের নেতা হিসাবে সিলেট গণভোট আন্দোলনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি সভাপতি আবু আহমেদ আব্দুল হাফিজ সাহেব অ্যাডভোকেট, উনি জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেবের পিতা ছিলেন সেক্রেটারি, এবং তারা গণভোট আন্দোলন করে পুরা সিলেটবাসীকে জাগিয়েছিলেন। তারা তখন সিলেটের যে মুসলিম লীগের মার্কা ছিল কুড়াল আর কংগ্রেসের মার্কা ছিল কুড়ে ঘর। আমাদের দেশের মৌলানা মৌলবীরা যারা দেওবন্দে শিক্ষিত ছিলেন তারা সবাই ভারতের পক্ষে চলে গেলেন। তারা ভারতের পক্ষে ভোট দিলেন এবং ক্যাম্পিং করলেন। মৌলানা হোসেন আহমদ মাদানী বাংলাদেশ তখনকার সময় আসামে আসলেন, এসে বিভিন্ন জায়গা সফর করে আমাদের সিলেটিদেরকে উদ্বুদ্ধ করলেন যাতে সবাই ভারতের পক্ষে ভোট দেয়। আর মুসলমান নেতারা সব আসলেন সিলেটে, সুরাওয়ার্দী, ভাসানী, ফজলুল হক এরা আসলেন, এসে তারা ক্যাম্পেইন করলেন যে সিলেটের জনগণ যেন পাকিস্তানের পক্ষে ভোট দেয়। তো পাকিস্তানের পক্ষে
যে নির্বাচন হলো, গণভোট হলো, সেই গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা গেল যে মুসলমানদের অধিকাংশ শিক্ষিত মুসলমান মৌলভী সাহেবরা ভারতের পক্ষে ভোট দিছে। আধুনিক শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানরা তখন মুসলিম লীগের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের পক্ষে ভোট দেয়। কিন্তু তফসিলি সম্প্রদায়ের নিম্নবর্ণের হিন্দুদের ভোট সবগুলো পাকিস্তানের পক্ষে পড়ে। তারা কেউ হিন্দুস্তানে যেতে চায়নি, কারণ তারা জানতো যে হিন্দুস্তানে তফসিলি সম্প্রদায়ের কোনো মূল্য নাই, এটা হলো ব্রাহ্মণদের দেশ। তো সেই জন্যে এর আগেও আসামের এবং পূর্ব বাংলার মুসলমানরা নিপীড়িত ছিল। মুসলমান হিন্দু জমিদাররা সবাই থাকতো কলকাতায় এবং এরা খাজনা তুলতো বাংলাদেশে, বিভিন্ন জায়গায় তাদের জমিদারি ছিল। তো এইসব কারণে হিন্দু নিম্ন সম্প্রদায়ের হিন্দুরা, অর্থাৎ তফসিলি সম্প্রদায়, তারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, ভারতের পক্ষে ভোট দেয় নাই। এই হচ্ছে আব্দুল মতিন চৌধুরীর অবদান। এবং আব্দুল মতিন চৌধুরী জিন্নাহ যখন পাকিস্তান গঠন করলেন তখন নেহাত প্রশ্ন আসে যে আব্দুল মতিন চৌধুরী মন্ত্রী হবেন। তখন কি কারণে জানি না, কোনো কারণে লিয়াকত আলী খান, আব্দুল মতিন চৌধুরী এবং গুলাম মোহাম্মদ, এই তিনজন বন্ধু দুজন জিন্নাহর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে গেলেন। লিয়াকত আলী খানকে জিন্নাহ প্রধানমন্ত্রী করলেন এবং সম্ভবত তিনি প্রধানমন্ত্রী হওয়ার কারণেই আব্দুল মতিন চৌধুরী আর মন্ত্রিসভায় স্থান পাননি। 7 জন বা 8 জন মন্ত্রী ছিলেন, বাকিরা সব বেঙ্গল থেকে এবং পাঞ্জাব, সিন্ধু থেকে নেওয়া হয়। নিয়ে আব্দুল মতিন চৌধুরী বাদ পড়ে যান। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মারা যান সেপ্টেম্বরে, আর অক্টোবর বা নভেম্বরে আব্দুল মতিন চৌধুরীও ইন্তেকাল করেন। এই হলো আব্দুল মতিন চৌধুরীর ইতিহাস। আমি আব্দুল মতিন চৌধুরী নামক একটি গ্রন্থের লেখক। আমি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করেছি, তারপরে সেনাবাহিনীতে যোগদান করি এবং 25 বছর চাকুরি শেষে 2003 সালে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে সিলেটে অবসর জীবন যাপন করছি। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আপনাদের আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই স্থাপনা নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।